হঠাৎ করে তারা এসে বলে যে তুমি এইভাবে আছো কেন, মানে এই ঘরে আছো কেন। উচ্চ মাধ্যমিকে পড়ে যে সমস্ত আমাদের নলেজটা হয়ে থাকে সন্ধ্যাটার আগে কিন্তু বাড়ি ফিরতে হবে, কারণ যদি ওনারা ওখানে একটা লাইনে যদি 4টে চেকপোস্ট থাকে, 4টে চেকপোস্টে তার আইডি কার্ডের যদি সাইন হয় তবেই। আমরা যেমন বিরোধিতা করতে জানি, আমাদের ভারতে মেরুদণ্ড সবার ছিল, আছে, কিন্তু এই ধীর গতিতে যাওয়ার ফলে যে কখনো যদি কোনো আক্রমণ হয় তো অনেকে বলবেন যে হয়তো আমি ভুল বলছি, এইভাবে কোনো কিছু নেই। প্রপার শিক্ষার না জন্য ওনাদের যে মেন্টালিটিটা তৈরি করা হয়, এমনকি ব্রেন ওয়াশও করা যায়। তো দুটি ছেলেকেই আর কি তুলে নেওয়া হয়েছিল জোর করে। তো মা কিন্তু পরের দিন, তো বর্তমানে আমি এখন নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। এখন আমি আছি ইয়াঙ্গুনের দ্য গ্র্যান্ড গ্যালাক্সি হোটেলে। আজকে আমার লাস্ট দিন এবং আজকে আমি চলে যাব আবার ব্যাকে ভারত, চেন্নাই। কিন্তু তার আগে হচ্ছে গিয়ে এবারের আমার কিন্তু ফ্লাইট আছে ডাইরেক্ট না, এবারে আমাকে এখান থেকে যেতে হবে এবং দুটো আলাদা আলাদা এয়ারলাইন্স। এখান থেকে আমাকে যেতে হবে থাইল্যান্ড থেকে আবার আমাকে ব্যাক করতে হবে। তো সেই অভিজ্ঞতা জানাবো। তার আগে কিন্তু আমি জানাতে চাই যে এখানকার বিষয়ে কিছু তথ্য যেগুলো আমি এই কদিন ট্রাভেলে পেয়েছি এবং অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক কিছু অজানা তথ্য যেগুলো আর কি এখান থেকে বেরোতে পারে না। তো আমি আমার রুমে যে কথাগুলো বলবো তার আগে দেখিয়ে দিই। আমি এখন বসে আছি, আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমার এই হোস্টেলে। আমার ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকটা হচ্ছে বাফে সিস্টেম, সমস্ত কিছু রাখা থাকে। এমনকি এখানে ভাই গরম এবং ঠান্ডা দুধ দুটোই দেওয়া হয়। তো এখন আমি নিচে আছি কারণ আমি আমার রুমের কার্ড আমি আনতে ভুলে গেছি, গেট লক করে দিয়েছি, সমস্যা। তো আজকে আমার শেষ দিন, যেমন বললাম আমার বিকালবেলা ফ্লাইট আছে 5টার সময় করে। তো আমাকে বেরোতে হবে 2-2:30টার সময় এবং 12টার সময় চেক আউট আছে। এখন হোটেল রুমে থাকছি 5 দিন, মানে 5 রাত, যার মধ্যে 1 রাত আমার কাটেইনি, তার কারণ আমি পৌঁছাতেই পারিনি এখানে। তো 10টা 15 বাজে ভারতে, তার মানে এখানে 11টা 15, 12টার সময় আমাকে চেক আউট করতে হবে এবং তার আগে আমাকে স্নান করতে হবে এবং স্নান সেরে বেরোতে হবে, চেক আউট করতে হবে। তো সেই হিসাবে আমি যেটা বলবো বলে, এখানের যে অবস্থা, আপনারা যদি আমার মায়ানমার সিরিজগুলো না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন, কারণ ওতে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু ইনফরমেশান আছে যেগুলো আমি ওই সময়ে পেয়েছি বা ওই ভিডিও চলাকালীন সময়ে পেয়েছি বা আমার সাথে ঘটেছে এরকম ধরনের। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানের অবস্থা খুবই করুণ। এখানে আমার আগের ভিডিওতে দেখবেন যে বাঙালিদের সাথে আমার কথা হলো এবং তারও আগে ভারতীয়, মানে ভারতীয় যে কোনো কাস্টের মানুষ বা যে কোনো এলাকার মানুষ এখানে থাকছে, সবাইয়েরই প্রচুর করুণ অবস্থা এবং এখানকার দেশের মানুষের আরও করুণ অবস্থা। এই করোনা অবস্থাটা কেন? তার কারণ হচ্ছে এখানে আর্মি যে শাসন চলছে সেই শাসনে কিন্তু এখানে এক তো কারফিউ আছে, কারফিউ কিন্তু অন্যান্য এলাকায় আলাদা আলাদা সময় আছে। যেমন ইয়াঙ্গনে আছে, ইয়াঙ্গনে আগে ছিল 10টা থেকে সকাল 3টে পর্যন্ত, এখন একটু চেঞ্জ করে রাত 12টা না 1টা থেকে 3টে পর্যন্ত করা হয়েছে। এবং এরই মধ্যে বা রাত্রিবেলা সন্ধ্যার পর, মানে 6:30 7টার পর, যদি 8টা 9টার পর যদি কাউকে, মানে 10টার সময়ে বা 10টার পরে যদি কোনো ইয়াং ছেলে মেয়েকে দেখা, মানে ইয়াং ছেলে মেয়ে, ঠিক আছে, যারা এখানকার বয়স্ক নাগরিক বা অন্যান্য জিনিস তাদের প্রতি অতটা হাবি হচ্ছে না, কিন্তু যারা ইয়াং হচ্ছে গিয়ে, যারা ইয়াং জেনারেশন, সেই ইয়াং জেনারেশনের সবাইকে তুলে নিয়ে যাচ্ছে আর্মি, ঠিক আছে। এ হচ্ছে একটা বড় ভয়ের ব্যাপার, যার জন্য এখানকার মানুষ নিজেদের বাচ্চাদেরকে বাইরে বের করতেই চায় না। এবং সন্ধ্যে 6টা হয়ে গেলে কাউকেই বলে, মানে আমি বাইরের দেশ থেকে, আমি ফরেনার হই বা দেশেরই হই, আমি যদি রাত্রিবেলা একা ঘুরে বেড়াই বা কোনো একটা সূত্রে হচ্ছে, ওদের মেন কথা হচ্ছে টার্গেট হচ্ছে ভয়ে দমিয়ে রেখেছে দেশবাসীর যে একটা মেরুদণ্ড থাকে, যে আমাদের ওখানে বা অন্যান্য জায়গায় যে কোনো দেশে যদি কোনো একটা জিনিস হলো সেখানে বিরোধিতা করার জন্য কমসে কম 1-2জন থাকে এরকম ধরনের, বা 10% মানুষ থাকে, কেউ তো বিরোধিতা করে। এখানে বিরোধিতা করতেই মানুষ ভুলে গেছে, কারণ এতটাই ভয়ঙ্কর পরিস্থিতিতে রেখেছে। এবং এখানে যেমন ঘটায়, এই এলাকার মধ্যে যেমন বাঙালি আছে, তো বাঙালির মধ্যে হচ্ছে গিয়ে
একটা ফ্যামিলিতে এরকম হয়েছিল যে হঠাৎ করে তারা এসে বলে যে তুমি এইভাবে আছো কেন, মানে এই ঘরে আছো কেন, কালো চশমা পরে আছো কেন। কিন্তু ওনার অপারেশন হয়েছিল, তাই উনি চোখের কালো চশমা পরেছিলেন অপারেশনের পর। কিন্তু ওনারা এসে জেরা করছিলেন যে কালো চশমা কেন, এত ছোট ঘরে থাকছেন কেন। এবং তারপরে বলছিল আপনি কোথা থেকে করিয়েছেন, বললেন আমেরিকার এক হসপিটাল থেকে। বললো আমেরিকা কেন, মানে ছুতো একটা, যে কোনো একটা ছুতো ওনারা খুঁজতে থাকেন, যে একটা ছুতো যদি পাওয়া যায় তাহলে তাকে আর কি ধরে নিয়ে যাবে, বিনিময়ে টাকা পয়সা বা হাজতবাস বা মিলিটারির হয়ে লড়াই করতে হবে। এবং ওনারা যে ইয়াং জেনারেশন তাদেরকে যে তুলে নিয়ে যাচ্ছে, সেই তুলে নিয়ে যে কী করাচ্ছে, যে যেইখানে মিলিটারি এবং দেশবাসীর সাথে লড়াই হচ্ছে বা অন্যান্য দলের সাথে লড়াই হচ্ছে, সেই সমস্ত জায়গায় এদেরকে পাঠিয়ে দিচ্ছে। এবং এরা কোনো ট্রেনিং ছাড়া, তো সেই হিসাবে এরা কিছু জানে না কি করবে না করবে, তো মারা পড়ছে, বেশিরভাগ মানুষ মারা পড়ছে। এবং খাওয়া দাওয়ার পরিস্থিতি ভালো নেই, কোনো সুযোগ সুবিধা নেই, এরকম একটা অবস্থা দেশের। আমার রুম ছাড়তে হবে 12টার মধ্যে, তো এখন অলরেডি বেজে গেছে 11:30, আর আধ ঘন্টা আছে আমার সাথে। এই যে আমার জিনিসপত্র গুছিয়ে জাস্ট আমাকে নিচে যেতে হবে, আর আমাকে স্নান করে ড্রেসও পরতে হবে। যাকে তাহলে পরের কথা পরে হচ্ছে, চলুন এখন আমি রেডি হয়ে যাই ফার্স্ট। আর সব থেকে বড় কথা হলো, আমি এবারে আজকে ভেবেছি যে এখানকার যে লোকাল ড্রেস, এটা কালকে বৃষ্টিতে ভিজে গেছিলাম, আমি ভেবেছিলাম যে আজকে এই লোকাল ড্রেসটাই পরে যাব। এটাও আমি ধুয়ে দিয়েছিলাম, বেশ শুকিয়ে গেছে, কারণ এই ড্রেসটা পাতলা, একদম পাতলা, শুকিয়েও যায় আর খুব সুন্দর। আর এটা তো বৃষ্টিতে ভিজেছিল, যাই হোক এটাও শুকিয়ে গেছে। তো আজকে আমি এটা পরেই যাব, দেখা যাক কী রিয়াকশান হয় আমার ট্রাভেলে। বাট সত্যি বলছি, এই কাপড় খুবই আরামদায়ক কাপড় যাকে বলা হয়। লুঙ্গি মানে এখনকার রেডিমেডে যে দড়ি দিয়ে বাঁধার একটা কোমরের সিস্টেম আছে, যেমন থাইল্যান্ডের কিছু জিনিস দেখা যায়, বাট এটা হচ্ছে পুরোপুরি লুঙ্গি। এটা আপনাকে এভাবে ফোল্ড করে এখানটায় গুঁজতে হবে, বা আপনারা এখানটা একটা টাক করতে পারেন, মানে একটা গিট বেঁধে নিয়ে ভেতরে রোল করে দিলে কি এটা আর কি লুঙ্গির মতো পরে থাকে। বাট এটা লেডিস লুঙ্গি, তো আমি ভাবলাম যে এটাই পরে যায়, কারণ আমার এটা পরে আমি প্রায় 4টা কিনেছি, কিন্তু তার মধ্যে 2টো ব্যবহার করেছি। আর প্রথম ব্যবহার দ্বিতীয় ব্যবহারে আমি পুরোপুরি ফ্যান হয়ে গেছি এই ড্রেসের। খুব সুন্দর, হ্যান্ড ফ্রি। বাট বার্মা দেশ থেকে যখন যাচ্ছি, প্রতিবেশী দেশ থেকে, ভাবলাম যে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরেই আর কি যাওয়া যাক আজকে। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। আমাকে এই ক্লিপটা নিতে হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে আমাদের লাস্ট এপিসোড, মানে আমার মিয়ানমার থেকে চেন্নাই আসার যে ভিডিওটা, সেই ভিডিও ক্লিপটা আর কি ঠিকঠাকভাবে হয়নি। অনেক জায়গায় আমার ভয়েস ব্রেক হয়েছে এবং অনেক জায়গায় আমার ভিডিও গ্লিচ হয়ে গেছে। তো এটা আমার সিস্টেমের জন্য, কিছু একটা ভুলের জন্য হয়েছে, যার জন্য আমি অনেকই দুঃখিত। কিন্তু আমি এটা জানাতে চাই যে ওই ভিডিওতে আমি কী এমন বলেছিলাম যে যার জন্য আমাকে এরকমভাবে ভিডিও বানাতে হচ্ছে। আমি শুধু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম যে ওখানে আমার কীরকম কী ফিল হয়েছিল। তো বর্তমানে আমি এখন আছি আন্দামানে, এবং আমি এখন বসে আছি জস্টেল নামক একটি হস্টেলে। তো এখান থেকে সামনের ভিউ খুবই সুন্দর, মানে অসাধারণ একটা ভিউ। আর এখানে এসে দেখছি বেশিরভাগ বাঙালি মানুষরাই আর কি এখানে হলিডে করতে এসেছে নিজে ফ্যামিলি নিয়ে। তো খুবই ভালো একটা সুন্দর পরিবেশ। গরম আছে এখানে, অতিরিক্ত গরম। সকালবেলা 7টা বেজে গেলে যেন মনে হয় বেলা 11টার রোদ, এরকম ধরনের। কিন্তু যাকে সেসব কথা, সেসব আপনারা দেখতে পারবেন পরের ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে যেটা ছিল সে হচ্ছে আন্দামানের আমার অভিজ্ঞতা। আন্দামানের অভিজ্ঞতা এরকমই ছিল যে আমি যখন সবার সাথে দেখা করলাম এবং সবার সাথে কথা বললাম, তখন গিয়ে কিন্তু সবাই আমাকে জানিয়েছিলেন যে ওখানকার শিক্ষা ব্যবস্থার বিষয়ে যেটা জানতে পারলাম সেটা হলো, আমরা যে ক্লাস 10-এ বা মাধ্যমিকে পড়ে বা উচ্চ মাধ্যমিকে পড়ে যে সমস্ত আমাদের নলেজটা হয়ে থাকে, সেই সমস্ত নলেজ কিন্তু মায়ানমারের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই নিম্ন। মানে ওরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও কিন্তু সেই সমস্ত এডুকেশন পায় না, যেই সমস্ত এডুকেশন আমরা 10th ক্লাসেই পেয়ে যাই। ফলে কি হয়, অনেক ছেলে মেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিদেশে যেয়ে, যেমন সিঙ্গাপুর বেশিরভাগ যায়, সিঙ্গাপুরে গিয়ে ওখানে গিয়ে কিছু একটা জব করে নিজেদের জীবনধারা চালান। তার কারণ হচ্ছে গিয়ে মায়ানমারে কাজ নেই। আর সবথেকে বড় কথা হলো, যারা মায়ানমারিজ না বলতে গিয়ে এখানে একটা পয়েন্ট আছে। এক হচ্ছে মিয়ানমারের যারা অরিজিনাল ওখানকার বাসিন্দা, তারা মায়ানমারের যারা বাসিন্দা বলতে গেলে যারা মায়ানমারিজ,
তারা হচ্ছে আলাদা, এবং অন্যান্য যেমন বাংলাদেশ, ভারতের অন্যান্য অঞ্চল থেকে এবং পাকিস্তান এবং চীন, এদিকে ভিয়েতনাম থেকে আগে যারা গিয়েছিল, কারণ একসময় মায়ানমার ছিল কিন্তু খুবই ধনরাশিপূর্ণ একটা দেশ এবং উন্নত দেশ। তো সেই সময় যারা গিয়েছিলেন এবং তাদের মধ্যে বেশিরভাগই দেশে ফিরে এসেছিলেন যুদ্ধ সমাপ্ত হওয়ার পর, স্বাধীনতা লাভের পর। কিন্তু কি হয়েছিল, যারা ওখানে রয়ে গেছিলেন তারা কিন্তু বার্মার কালচার বা বার্মাকে অ্যাকসেপ্ট করে রয়ে গেছিলেন, তাদের জন্য কিন্তু আর কি ওখানে এখনও পর্যন্ত কোনো লিখিত প্রমাণ নেই যে ওনারা ওখানকার বাসিন্দা, ওনাদেরকে কিন্তু বাসিন্দা দেওয়া হয়নি। তার মধ্যে থেকে আমাদের বাঙালি পরিবারেরও আছে এবং তার মধ্যে থেকে আমাদের তামিল, তেলুগু, উড়িষ্যি, আসাম, পাকিস্তানি থেকে শুরু করে যারা যারা ওখানে আছে এবং বাংলাদেশি, তাদের কিন্তু শুধুমাত্র রোহিঙ্গা না, রোহিঙ্গার যে একটা ছোটো মতো একটা অংশ যেটাকে বলা হয়, যেটাকে প্রতারিত করা হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে, তো ওটা একটা অংশ ওখানে আছে। কিন্তু ওটা ছাড়াও বিরাট একটা বাইরের অংশ ওখানে একবদ্ধ হয়ে আছে নানান নানান জাতি, ধর্ম বা দেশ হিসাবের মানুষ। তো তারা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণ পাননি যে তারা ওখানকার বাসিন্দা, তাদের কিন্তু আলাদা করেই করা আছে এবং তাদেরকে এক জায়গা থেকে অপর জায়গায় নিজেদেরই যে বংশের বা নিজেদেরই ফ্যামিলির সাথে দেখা করতে গেলে সেটা ওখানে জানাতে হবে। আমি থাকি টাউনজিত থেকে রেগুন আসলে আমাকে অনলি 14 ডেজ দিবে। যত অফিস আছে সবগুলোতে তোমার গিয়ে বলতে হবে যে হ্যাঁ আমি এসেছি ওখান থেকে, আমি এখানে কিছুদিন থাকবো। আর্মি অফিসারদেরকে জানাতে হবে এবং দপ্তর থেকে সেখানে একটা লেখা পাওয়া যায়, সেই লেখা একটা চিঠি নিতে হবে এবং তার একটা এক্সপায়ারি ডেট আছে সেই কার্ডের, মানে ডেটটা চলে গেলে কিন্তু তারপরে আবার ওনাদেরকে রিনিউ করাতে হবে। তো রিনিউ করালেই কিন্তু যে যার ফ্যামিলি নিজের ফ্যামিলির সাথে দেখা করতে যেতে পারে, এতটাই স্ট্রং ওখানকার এখন নিয়ম নীতি। তাহলে আপনারা ভাবতেই পাচ্ছেন, আমরা কোনো জায়গায় দেখা করতে গেলে আমরা জাস্ট চলে যাই, আমাদের নিজস্ব পরিচয় আছে, আমরা এখানে থাকি বা আমাদের পূর্বপুরুষ এখানের, যদি অন্য জায়গা থেকে মানুষ এসেও এখানে বাস করছে তারপরেও আমরা কিন্তু একটা সময়ের বা একটা বছরের পর সিটিজেন আমরা পেয়ে যাই। কিন্তু মায়ানমারের অবস্থা এরকম কিছু না। বেশিরভাগ মানুষেরই যারা ওখানে জন্মগ্রহণ করছে, যার দাদুরা এসেছিল, বাবা, কাকা, নিজেরা এবং তাদের ছেলে মেয়েরা পর্যন্ত ওইখানেই মানে বড় হয়েছে, জন্মেছে, তাদেরকেও কিন্তু এখনও পর্যন্ত যে স্থায়ী বাসিন্দার একটা কোনো কনফার্মেশন দেয়া হয়নি। স্টিল এখনও এরকম অবস্থা চলছে। তবে আগে যখন ভালো চলছিল মায়ানমারের অবস্থা, তখন কিন্তু এই সমস্ত নিয়ে অত মাতামাতি ছিল না, কিন্তু এখন হয়ে গেছে বেশি করুণ অবস্থা। কোথাও যাওয়ার জন্য, কোথাও চড়ার জন্য, এমনকি ওখানকার লোকাল মানুষরাও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে গিয়ে ব্যবসা করার জন্য, বা ছোটোখাটো যারা বিক্রি টিক্রি করে, যেমন বাগানে দেখেছিলেন অনেক কিছু হ্যান্ডক্রাফট মানে হাতে তৈরি জিনিস তৈরি করছেন, ওনারা কিন্তু যদি চান যে আমরা এখানে না অন্য প্যাগোডা অন্য শহরে গিয়ে বিক্রি করব, কিন্তু ওনারা যদি যান, ওনাদেরকে যে গেলেও সন্ধ্যা 6টার আগে কিন্তু বাড়ি ফিরতে হবে। কারণ যদি ওনারা ওখানে বেশিরভাগ থেকে যান, ওনাদেরকে কোথাও থাকার জায়গা পাওয়া যাবে না এবং যে ওখানকার শাসন ব্যবস্থা এটার প্রতি পুরোপুরি নারাজ যে কোনো মানুষ এইভাবে যান। তো যেই যেখানেই যায় তাকে 6টার আগে বাড়ি ফিরতে হবে, এরকম একটা ব্যাপার। এবং ট্রাভেল একটা জিনিস যেটা আপনারা দেখেছেন যে আমার বাস অভিজ্ঞতা কীরকম হয়েছে, বাস অভিজ্ঞতায় যে আমার জার্নিটা হয়েছিল, সেই জার্নিতে কিন্তু ওখানকার লোকালকার মানুষদের এন্ট্রি হচ্ছে যে এই একটা ব্যক্তি এই জায়গা থেকে বাসে করে এই জায়গা যাচ্ছে এবং প্রত্যেকটা চেকপোস্টে তার সাইন আছে। একটা লাইনে যদি 4টে চেকপোস্ট থাকে, 4টে চেকপোস্টে তার আইডি কার্ডের যদি সাইন হয় তবেই মানা হবে যে সে জেনুইনলি একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছেছে। তাছাড়া যদি একটা জায়গাতেও ডিউ থাকে, তার মানে সে মানে অবৈধভাবে এন্ট্রি করেছে, এরকম একটা মানা হয়ে থাকে। এত কিছু করুণ অবস্থা দেখলাম এবং তারপরে যে ওখানকার ব্যবস্থা, এতে মানুষ খুশি নেই, সত্যি বলতে মানুষ খুশি নেই। কিন্তু আমরা যেমন বিরোধিতা করতে জানি, আমাদের ভারতে মেরুদণ্ড সবার ছিল, আছে, কিন্তু এখন দেখা যায় অনেকেরই নেই, কিন্তু ধরতে গেলে 50%-এর উপরে আমাদের আছে। ঠিক আছে, দরকারে আমরা বেরোই, না দরকারে আমরা বেরোই না। তো আমরা কখনো এমন না যে ভুলটাকে নিজের করে নিয়ে বসে থাকি। তো কিন্তু ওখানে সেই জিনিসটা নেই। ওখানে একটা মানুষ আপনার পাবেন না যাকে বলা হয় মেরুদণ্ড আছে বা একটা আওয়াজ তুলবে, এরকম ধরনের। তো সেই নিয়ে যারা আওয়াজ তুলছে তাদের নিয়ে আর কি নিজের এলাকার একটা গ্রুপের সাথে আর্মির ঝগড়া হচ্ছে, এরকম একটা সিন তো আছেই সেখানে। তো এই ছিল ওখানকার ব্যবস্থা এবং খুবই করুণ ব্যবস্থা, যেটা আমি শুনলাম সবার থেকে। আরও অনেক কিছু আছে, বাকি আপনারা গেলে দেখতে পারবেন। গেলে নর্মাল লাগবে যাওয়া আসা, কিন্তু যখন আপনি লোকাল মানুষের সাথে কথা বলবেন তখন আপনারা দেখতে পারবেন যে একসময় তারা কি ছিল বা কি পেয়েছিল, এখন এসে কি
আছে বা কি পাচ্ছে, তো এর যে তুলনাটা যা হারিয়েছে বা একসময় ছিল, তো এর তুলনাটা আকাশ পাতাল তফাৎ। তো এরকম নিয়ে অনেক কিছুই আছে, যেমন আপনারা ধরুন ট্রেন যাত্রা নিয়ে আপনারা সবাই কনফিউজ থাকবেন, কারণ আমার জাস্ট দেখেছেন যে আমি ট্রেনে করে যাচ্ছি, তো ওটা কিন্তু সার্কুলার ট্রেন ছিল, সার্কেল ট্রেন যেটাকে বলা হয়, যেটা মায়ানমারের মধ্যে এক স্টেশন থেকে ছাড়ে এবং যায় একটা স্টেশনে, আবার আর কি ওখানে ফিরে আসে, কিন্তু সার্কেল হওয়ার জন্য এইভাবে রাউন্ড করে গিয়ে ওই পয়েন্টে শেষ করা হয়। বাট এটা আগের অবস্থা ছিল। এখনের অবস্থা যেটা, সেটা হচ্ছে ট্রেন এইভাবে যায় এবং গিয়ে একটা স্টপে বন্ধ হয় এবং ওই স্টপের পর বাকি যে স্টপগুলো সেখানে কিন্তু ট্রেন যায় না, তো ওইখান থেকে আবার ট্রেনটা কিন্তু রিটার্ন ব্যাক করে ইয়াঙ্গুনে আসে। পুরোপুরি যে 45টা বা 49টা যে স্টেশন আছে সেগুলো কভার করতে পারে না, তো সেগুলো কিছু একটা সরকারি ইস্যুর জন্যই হয়েছে, তো তার জন্য নিয়মটা একটু বদল করা আছে, কিন্তু ওটা সার্কেল ট্রেনই। এই হিসাবে ট্রেন কিন্তু চলে মান্দালে, ন্যাপিদো এখনকার মানে রাজধানী হয়েছে, খুব ভালো ব্যবস্থা, খুব চওড়া রোড এবং কিন্তু মানুষ নেই, নির্জন, খুব বড় করে ভালোভাবে ডেভেলপ করে তৈরি করা হয়েছে, কিন্তু মানুষজন ওখানে নেই। মানুষজন বেশিরভাগ আছেন ইয়াঙ্গুন এবং মান্দালেতে। তো এই তিনটে শহরে কিন্তু ট্রেন চলাচল আছে, কিন্তু ট্রেন চলাচলে বাইরে বা বিদেশিদেরকে এজন্য প্রবেশ করতে দেওয়া হয় না, তার কারণ হচ্ছে গিয়ে অনেক জায়গাতেই আর কি মারপিট এবং স্বাধীনতা নিয়ে লড়াই চলে যাচ্ছে, তো তার জন্য কি হয়, মায়ানমারের ট্রেন খুবই স্পিডে যায় না, একদম স্লো যায়। তো এই যে স্লো জার্নি, এটা কিন্তু প্রচুর দীর্ঘ হয়, বাস আপনাকে যে সময় পৌঁছাবে তার থেকে 3 ডবল টাইম নেবে ট্রেনে। তো এই ট্রেন যে যায় প্রচুর ধীর গতিতে যায়, এমনকি এই ধীর গতিতে যাওয়ার ফলে যে কখনো যদি কোনো আক্রমণ হয়, কখনো যদি কোনো যুদ্ধ শুরু হয় বা কখনো ট্রেনে কোনো হামলা হলো, এই যেমন রিসেন্টলি আপনারা দেখলেন যে পাকিস্তানের ভিতরে আমরা দেখলাম যে ট্রেন হাইজ্যাক করে নেওয়া হয়েছে, তাই না? তো সেরকম ধরনের যদি কোনো ঘটনা ঘটে যায়, তো সেখানে কি বিদেশি যদি দেশীয় মানুষ থাকে সেটা একটা সলা পরামর্শ বোঝাপড়া করা যায়, কিন্তু বিদেশি মানুষ দেশে এসে আক্রমণের ভাগিদার হবে বা আক্রান্ত হবে, এটা মায়ানমারের যে ইউনিটটা আছে, মানে যে সরকারের ব্যবস্থা আছে, তারা চান না, যার জন্য আর কি বিদেশিদেরকে অ্যালাউ করতে চান না ট্রেন যাত্রার জন্য। বাকি আপনার ওই সার্কেল ট্রেনে উঠতে পারেন, ওটা লোকাল ট্রেন, ওখানে ইয়াঙ্গুনের মধ্যে পুরোপুরি প্রোটেক্টিভ, তার জন্য আর কি মানুষ যেতে বলে। তবে ভয় আছে ওখানের মধ্যে, ভয়টা মানুষের মধ্যে সমস্ত কিছু সবসময় চলাচল করে, কারণ একটা শহর যদি 6টা 8টা 9টার সময় বন্ধ হয়ে যায়, তো অনেকে বলবেন যে হয়তো আমি ভুল বলছি, এইভাবে কোনো কিছু নেই বা এত ভয়ঙ্কর না, তাহলে আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই যান, একবার ঘুরে আসুন, নিজেদের অভিজ্ঞতা নিয়ে আসুন, কারণ আমি যেটা দেখেছি সেটা বলেছি। এবং এমন না যে আমি দিনের বেলা একটা টাইমের জন্য বেরোচ্ছি এবং তারপরে খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে আবার রুমের মধ্যে চলে যাচ্ছি, এরকমটা না। আমি যদি একটা দেশে যাই, সেই দেশে আমি রাত পর্যন্ত ঘুরে বেড়াই, তো সেই হিসাবে আমি যেগুলো সেফ দেশ, সেই দেশের কথাও বলেছি, যেমন আমি সেফ ফিল করেছি অনেক দেশে, কারণ আমার 16টা দেশ হয়ে গেছে অলরেডি। সেই হিসাবে ওই দেশে গিয়ে আমি তো নিজে কোনো কিছু ফিল করিনি, বাট ওখানের যে ব্যবস্থাটা, মানুষ আমাকে দেখে ভয় পাচ্ছে এবং লিটারেলি ওখানে ইলেকট্রিসিটি নেই। ইয়াঙ্গুনের অবস্থা তো তাও ভালো, 4 থেকে 8 ঘন্টা দেয়া হয়, কিন্তু অন্যান্য যেসব গ্রামীণ এলাকা বা অন্যান্য শহর, সেখানে কিন্তু মাত্র 4 ঘন্টা ইলেকট্রিসিটি দেওয়া হয়, তারপর দেওয়াই হয় না। তো আপনারা যদি চান, আমি চাই অবশ্যই যান, এখন ভিসা নিয়ে যেতে হয়, 2025 থেকে নিয়ম হয়েছে, ভিসা পেয়ে যাবেন, তো যান, যে ঘুরে আসুন। খুবই বৈচিত্র্যপূর্ণ দেশ, আর মানে এত সুন্দর দেশ, কিন্তু এত করুণ অবস্থা দেখে আমার নিজেরই দুঃখ লাগছিল যে আমি ঘুরতে পারলাম না, এমনকি পুরো দেশটা দেখতে পারলাম না, কারণ সৌন্দর্যের দিক থেকে, মানুষের দিক থেকে যে একটা সংমিশ্রণ ওখানে দেখা যায়, অতুলনীয়। ঠিক আছে, আমি যেই কটা জায়গা ঘুরেছি, যেগুলো আমার অনুমতি পেয়েছি, সেই কটা জায়গার মধ্যে এতটাই সুন্দর ফিল করেছি যে আমার পুরো দেশটা ঘুরে দেখার ইচ্ছা হয়েছিল। যাকে ভবিষ্যতে হয়তো আমরা আবার ঘুরতে পারবো, কারণ সরকার এখন ধীরে ধীরে উন্নতি করছে এবং অনুমতি দিচ্ছে অনেক কিছু জিনিসে। বাট এই সমস্ত যে গৃহযুদ্ধ শেষ হয়ে গেলে হয়তো পুরোপুরি অনুমতি পাওয়া যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু এই ট্যুরে, মানে আজকের দিনে, হোটেল থেকে আমার চেক আউট করেছিলাম, হোটেল থেকে চেক আউট করে 5 দিনের যদি আমার বুকিং ছিল, তো সেই হিসাবে আমি 5 দিনের বুকিং 4 দিনই ছিলাম, তারপরে আমি আর কি চলে গিয়েছিলাম আমার এয়ারপোর্টের জন্য। আমি এয়ারপোর্টে যাই এবং ক্যাব করে যাই, ক্যাব ওখানে খুব ভালো, কারণ ক্যাব আপনি ইউজ করতে পারেন, গ্র্যাব নামক যে অ্যাপটা আছে সেটা ওখানে চলে, তো গ্র্যাবে আপনারা ক্যাশও পে করতে পারেন, কার্ড অ্যাড করেও পে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, এরকম ধরনের। তারপরে ট্যাক্সি খুবই মানে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন,
লোকাল যেভাবে ধরবেন সেই হিসাবে বেশি নেবে, ট্যাক্সিটা অত বেশি নেয় না, কিন্তু তার মধ্যে একটা নেগোশিয়েট থাকে এবং তারপর আপনারা গ্র্যাবে করে পৌঁছাতে পারেন। এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর কিন্তু আমার প্রথম ফ্লাইট ছিল, সেটা হলো গিয়ে, তো সেটা কিন্তু মায়ানমার থেকে আমার ছিল থাইল্যান্ড। তো থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত, ব্যাংককে ওই যে ছিল ওটা এয়ার এশিয়া ছিল এবং তার যে মূল্যটা নিয়েছিল 13,402। তো এই পুরো টিকিটে মানে শুধুমাত্র এয়ার এশিয়া করে থাইল্যান্ড যাওয়ার নয়, তো আমার মায়ানমার থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে চেন্নাই, এই যে পুরো ট্রিপটা, কিন্তু ব্যাংকক থেকে যেই ফ্লাইটটা ছিল সেটা ছিল লায়ন, থাই লায়ন। তো থাই লায়নের অভিজ্ঞতা করেছি প্রথমবার, এয়ার এশিয়া তো আমরা করেই রেখেছিলাম। তো দুটো ফ্লাইটই কিন্তু খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। তো এই সমস্ত ক্লিপগুলো আছে, কিন্তু ক্লিপের ভয়েসগুলো আমার নেই, অনেক জায়গায় ক্র্যাক হয়েছে যার জন্য এডিট করতে অসুবিধা হচ্ছে। তো এটা আমার সার্ভার প্রবলেমের জন্য হয়েছে যখন আমি কপি করছিলাম বা যখন আমি করেছিলাম, বাট কখনো কখনো আমার এই মাইকটাও ডিস্টার্ব করে, তো এটার জন্য আমাকে ছানবিন করতে হবে। তো আমি জানি না টোটালি কী হয়েছে, কারণ মাইকের হলে মিউট হবে, বাট সার্ভারের প্রবলেম হলে আর কি আমার ভিডিও গ্লিচ হয়ে যাবে। তো পুরোপুরি বাজে অবস্থা, যার জন্য আমি পুরো অরিজিনাল ক্লিপগুলো কিছু কিছু করে দিচ্ছি এবং ভাবলাম যে আপনাদের সাথে কথা বলে এই ব্যাপারটা বলি। আর আমার যে টোটাল খরচা হয়েছিল, সেই টোটাল খরচা হয়েছিল 89,000 টাকা এরকম ধরনের, মানে 89,000। তার কারণ হচ্ছে গিয়ে আপনারা যদি খাবার দাবার খান বা একটা জায়গায় যান, যদি আপনার বাস টাস করেন, সেগুলো ওই বেশি দাম না, যদিও দেখেছেন ওই মানে 40,000 ছিয়াত এবং এরকম ধরনের আছে। তো ট্রান্সপোর্ট এবং স্টে, মানে যেই জায়গাগুলোতে স্টে করাটা খুব একটা মানে এখনকার যে অবস্থা, ট্যুরিস্ট নেই দেশে, মানুষ যাদের যেই এলাকার ট্যুরিস্ট থেকে আর কি আয় করে, যেই এলাকার ট্যুরিস্ট থেকে আর কি উন্নত, যে এলাকার হাতের কাজ বা যে কোনো একটা কাজ ট্যুরিস্টের প্রতি ডিপেন্ড করে, সেই জিনিসটা আর হচ্ছে না সেখানে। তো সেই হিসাবে ওই সমস্ত জায়গায় এখন কিন্তু রেট বেশি বলতে গেলেও কিন্তু ট্যুরিস্ট না থাকার জন্য ওনারা কি করছেন, যে যেটা ট্যুরিস্টকে বেচা হয় এবং যেটা নর্মাল প্রাইস, তো এই দুটোকে মাঝখানে এনে একটা নর্মাল প্রাইস ওনারা বলছেন, যেটাতে না বেচলে ওনাদের নয় এখনকার অবস্থা। এবং কিছু কিছু অঞ্চলে এমন হচ্ছে যে মানি ক্যালকুলেশন যেটা হচ্ছে, যে ওনারা বলছেন যে আমাদের এক্সচেঞ্জ রেট এত, তো সেই হিসাবে আপনার যদি ওটা মানে ডলারটাকে কনভার্ট করে 40,000 ছিয়াত হয়ে থাকে, তো ওনারা 70,000 ছিয়াত নিচ্ছেন। তো এরকম একটা ক্যালকুলেশনও কিন্তু ওখানে আছে, যে আলাদা প্রপার্টি আলাদাভাবে কিন্তু ক্যালকুলেশন করে নিজেদের মানি এক্সচেঞ্জ রেট হিসাবে। তো এইরকম একটা সমস্যাও আছে ওখানে। তো যেগুলো মানে অফ বিট মানে ট্যুরিস্টিক প্লেস, সেইখানে কিন্তু বেশি টাকা দাম যে কোনো জিনিসের, কিন্তু যেগুলো অফ বিট প্লেস, যেমন আমি ইনলে লেকে গিয়ে যে নাইট মার্কেট গেছিলাম বা লোকালি ঘুরে বেড়াচ্ছিলাম, বড় রেস্টুরেন্টে বেশি টাকা, ছোট রেস্টুরেন্টে একদম কম টাকা, ঠিক আছে, 12,000 ছিয়াতে আপনাদের পুরোপুরি পেট ভরে খাওয়া হয়ে যাবে, এরকম ধরনের একটা ব্যাপার আছে। এবং কোনো কোনো জায়গায় 7,000, কোনো হয়েছে 5,000, কোনো হয়েছে 6,000। তো এগুলো ডিপেন্ড করে জায়গা এবং লোকালিটি এবং সেখানকার ট্যুরিস্ট স্পট কিনা এই সব হিসাবে। তো সেই হিসাবে টোটালি আমার ফ্লাইট খরচা, মানে যাওয়ার সময় আসার সময়, যাওয়া আসা, ভিসা আমার মাত্র $50 নিয়েছিল, তো মানে ওই 3,000 টাকা 4,000 টাকা মতো। এই সমস্ত জিনিস আমার ওখানে থাকা খাওয়া এবং লাস্টের যে আমার হোটেলটা ছিল ওটা কিন্তু এক্সপেন্সিভ ছিল। এক্সপেন্সিভ এজন্য বলছি ভাই, তার কারণ হচ্ছে গিয়ে ওখানে মানে আমি যে ছিলাম ওটা মায়ানমার বা ইয়াঙ্গনের অন্যান্য প্রপার্টি, মানে যদি আপনারা সস্তা দেখেন তার থেকে একটু বেশি, এবং আই থিঙ্ক ওটা 4 স্টার বা 5 স্টার হোটেল, এবং ওখানে ব্রেকফাস্ট অ্যাডেড ছিল। রুম তো দেখেছেন খুবই ভালো, খুবই সুন্দর, ছোট রুম বাট খুব ভালো, ব্যবস্থা খুবই ভালো ওখানকার, জল থেকে শুরু করে একদম 5 স্টারের যে সমস্ত টেক কেয়ারিং হয় সেগুলো হয়, এবং ইন্টারনেটের স্পিড আমি খুব ভালো পেয়েছি, যার জন্য ওটা বুক করেছিলাম। তো ওটাই আমার একমাত্র এক্সপেন্সিভ বুকিং হয়েছিল। বাকি কিন্তু মান্ডালাতে চিপার স্টে, হস্টেল যেটা আমরা বাগানে যেটা বেশি প্রাইসে পাবো সেটা কিন্তু মান্দালেতে কম পয়সায়, কিন্তু ইনলেতে গেলে আপনার বেশি পয়সা নেব, এবং ইনলেতে মানি এক্সচেঞ্জের রেটের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্টভাবে করা হয়, এবং সেখানে ইনলের এন্ট্রি এবং বোট রাইড এবং আলাদা জায়গায় যে এক্সপেন্সগুলো করবেন সেগুলোও কিন্তু আলাদাভাবে। তো এই সমস্ত নিয়ে আমার টোটালি খরচা হয়েছিল 89,000 টাকা, মানে 89,000। এই ছিল আমার পুরোপুরি একটা স্পিচ, যেটা নিয়ে বাকি মায়ানমার সম্পর্কে এর থেকে অনেক কিছুই করুণ জিনিস জানা যায়। যেমন সবথেকে মর্মান্তিক, মানে
মর্মান্তিক ঘটনা ঘটেই থাকে। তার কারণ হলো গিয়ে ওরা বাচ্চাদেরকে তুলে বা ইয়াংস্টারদেরকে তুলে নিয়ে গিয়ে বিনা ট্রেনিং ছাড়া জাস্ট দু একটা জিনিস টার্গেট দেখিয়ে দিয়ে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, যাও এখানে যুদ্ধ হচ্ছে ওখানে গিয়ে গার্ড করো। তো তারা অতটা প্রশিক্ষিত হয় না, যার কারণে অনেকেই মারা যায় এবং প্রপার শিক্ষার না জন্য ওনাদের যে মেন্টালিটিটা তৈরি করা হয়, এমনকি ব্রেন ওয়াশও করা যায়। তো সেরকম একটা দিকও দেখা যায় এর মধ্যে। এবং সবথেকে মর্মান্তিক যেটা ঘটনা শুনেছিলাম প্রায় 2 মাস আগে বা 3 মাস আগের একটা ঘটনা, যেখানে একটি মহিলার 2টি ছেলে, তো 2টি ছেলেকেই আর কি তুলে নেওয়া হয়েছিল জোর করে। তো মা কিন্তু পরের দিন মারা গিয়েছিল ছেলেদের জন্য হতাশ হয়ে, কারণ তার এই 2টি সম্বল ছিল, আর কেউ ছিল না তার ফ্যামিলিতে। তো এটা হচ্ছে সবথেকে মানে বুকে গেঁথে যাওয়া একটা ঘটনা, যেটা মানে অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা আমার বুকে এখনও পর্যন্ত ঘটে আছে। তো এটুকুই, বাকি আমি ভিডিওতে আর কি বলেছিলাম আমি জানি না, এখন আমার মনে পড়ছে না, কারণ ট্রাভেলের সাথে সাথে আমি অনেক কিছুই এক্সপ্লেন করেছিলাম। এয়ার এশিয়ার ট্রাভেল খুব ভালো ছিল। সো বাই বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর দেখবেন আন্দামান ভিডিও। খুব একটা বেশি ডিটেলস হবে না, বাট আমি চেষ্টা করব। কিন্তু আন্দামানের এমন একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে সরকার অনেক জায়গায় যেতে বারণ করে দিয়েছেন। তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স আমি একদম লাস্টে বলবো, কারণ প্রথমে বলার জন্য কোনো এখানে জিনিস নেই। এই হচ্ছে আন্দামানের একটুখানি ভিউ দেখাই। তো ওই ওখান থেকে একটা জাহাজ, ছোট্ট মতো জাহাজ এবার বোর্ড করছে, যার জন্য আর কি সাউন্ডটা আসলো। আর আমি একদম পোর্ট ব্লেয়ারের মানে ছোট ছোট কিছু স্ট্যান্ড আছে, ফেরি স্ট্যান্ড, জাহাজ স্ট্যান্ড, এবার নালন্দার স্ট্যান্ডটা একটু আলাদা দিকে। ওকে গাইজ, ভালো থাকবেন। আর বাকি যদি কিছু ইনফরমেশন আপনারা জানতে চান তো আমার ভিডিওগুলো দেখবেন। বাকি যদি ও ভিডিওর মধ্যেও কিছু না পান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আমি আশা করি আপনাদের জন্য সেই প্রশ্নের উত্তর দিয়ে, কি উত্তর সেই উত্তর দিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিতে পারি। এবং সাথে সাথে আপনারা যদি অন্যান্য জায়গার, এই যেমন আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে দাদা বলেছেন যে আমি আফ্রিকার জন্য প্রস্তুতি নিচ্ছি, ওখানের ইন্স্যুরেন্স নেওয়া দরকার কিনা। তো তার জন্য দাদাকে আমি একটা কমেন্টে রিপ্লাই করেছি। কিন্তু এই সমস্ত ধরনের যদি আমি যেই দেশগুলোতে গেছি বা যাইনি সেই হিসাবে যদি আপনারা কোয়েশ্চেন করেন, তো আমি যথাসাধ্য একদম জেনুইন প্রশ্নর উত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমার দক্ষতা হিসাবে, বা যেগুলো একদম ম্যান্ডেটরি যেগুলো জানি, তো সেই হিসাবে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতেই পারি। তো সেই হিসাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস, টাটা।